দেখ 21 নম্বর অঙ্কটা কি বলেছে, আ মাল্টিপল প্রোডাক্ট, সরি, বলছে আ মাল্টি প্রোডাক্ট কোম্পানি হ্যাজ দ্য ফলোইং কস্ট অ্যান্ড আউটপুট ডেটা ফর দ্য ইয়ার 2010-11। তো আমার অঙ্কে প্রোডাক্ট বলেছে এক্স ওয়াই জেড, তিনটে প্রোডাক্ট বলে দিয়েছে, ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট বলে দিয়েছে। সেল মিক্স অঙ্কে বলে দিয়েছে আমাদের কত, 40%, 35% আর 25%। ইউনিট সেলিং প্রাইস বলেছে কত, 20, 25, 30, ঠিক আছে। তো ভেরিয়েবল কস্ট পার ইউনিট বলেছে 10, 15, 18। ফিক্স কস্ট বলেছে 1,50,000, সেলস বলেছে 5 লাখ। ফাইন্ড আউট ব্রেক ইভেন পয়েন্ট অফ সেলস, ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে। তা নিশ্চয়ই আমাদের প্রত্যেকের মনে আছে, আমরা ফোর্থ সেমে পড়েছিলাম ব্রেক ইভেন পয়েন্ট, ঠিক আছে, ফোর্থ সেমে আমরা পড়েছিলাম ব্রেক ইভেন পয়েন্ট। তো আমাকে লিখতে হবে ব্রেক ইভেন পয়েন্ট বের করার ফর্মুলা, ঠিক আছে। অঙ্কের নাম্বার দিলে প্রত্যেকে, ব্রেক ইভেন পয়েন্ট বের করার ফর্মুলা কি কি ছিল মনে আছে? ফিক্স কস্ট ডিভাইডেড বাই পিভিআর, মানে পিভি রেশিও। ফিক্স কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও, ঠিক আছে, ফর্মুলা লিখে দিলাম। এবার অঙ্কটা কিভাবে করতে হবে দেখ, তোরা নিশ্চয়ই প্রত্যেকে দেখতে পাচ্ছিস, ফিক্স কস্ট বলেছে কত, 1,50,000, ঠিক আছে। তাহলে এখানে ফিক্স কস্ট লিখে দিই 1,50,000। তো পিভি রেশিও বের করলেই তো অঙ্ক শেষ হয়ে গেল, অঙ্কটায় পিভি রেশিও বের করতে পারলে অঙ্ক শেষ হয়ে গেল, তাই তো। এবার তোদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, কি করতাম, পিভি রেশিও বের করতাম কি করে বল? এখানে লিখতাম সেলস, তার থেকে কি বাদ দিতাম বল, সেল থেকে আমরা ভেরিয়েবল কস্ট বাদ দিতাম, তাই তো। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কি হতো, কন্ট্রিবিউশন, সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন হতো। এবার দেখ, সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন হতো। আমরা পিভি রেশিও বের করার ফর্মুলা কি শিখেছিলাম, পিভি রেশিও ইকুয়াল টু কন্ট্রিবিউশন বাই সেলস ইনটু 100, মনে পড়ছে, স্টার্ট করেছিলাম, ব্যাস। তাহলে এখান থেকে তুই এই তো হিন্টস দিয়ে দিলাম, অঙ্ক তো বের করাই যাবে। সেল, আমি প্রথমে সেল লিখবি যে এত সেল, তারপর তার থেকে মাইনাস করে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কি হলো, কন্ট্রিবিউশন হয়ে গেল। এবার পিভি রেশিও বের করার ফর্মুলা কি, কন্ট্রিবিউশন বাই সেলস ইনটু 100, ঠিক আছে। তো দেখ এটাই আর কি বলছি, বুঝলাম এটা, হ্যাঁ। তাহলে এইভাবে তোর পিভি রেশিও বেরিয়ে যাবে, আর পিভি রেশিও বেরিয়ে গেলে যতটা পিভি রেশিও বেরোবে, ঠিক আছে তো, তার সেটাকে 1.5 লাখ দিয়ে 1.5 লাখ পিভি রেশিও করবি, দেখবি অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে দেখ কিভাবে করছি আমি, আমার অঙ্কে কি কি বলে দিয়েছিল দেখ, প্রোডাক্ট করে দিল তিনটে, এক্স ওয়াই জেড। এখানে লিখছি আমরা, প্রোডাক্ট বলেছিল এক্স ওয়াই জেড, আর লিখবো টোটাল। প্রথমে কি বলেছে ওরা, ইনফরমেশন কি বলেছে, ভালো করে দেখ। ওরা বলেছে 5 লাখ টাকা সেল, দেখ কোশ্চেনে বলেছে 5 লাখ টাকা সেলস, যার মধ্যে সেল মিক্স বলে 40%। তাহলে সুন্দর করে গেলে লিখে লিখে করো, লেখ সেলস মিক্স কত কত বলেছিল বল, সেলস মিক্স বলেছিল 40, 35, 25, লেখ 40%, 35% আর 25%। 40, 30, 70, 70 করে 90, এটা 100 হলো, 100% হয়ে গেল। এটা একটা দাগ দিয়ে দিলাম, একটা সুন্দর করে একটা দাগ দিলাম, ঠিক আছে। এবার প্রত্যেকে লিখ সেলস, কত বলেছিল টোটাল, 5 লাখ টাকা। সেল তো টোটাল 5 লাখ টাকা বলেছিল, তো 5 লাখের 40% করলে কত হয়, 2 লাখ টাকা। প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পারছিস, নিশ্চয়ই। অঙ্কে আমাকে সেলস মিক্স বলেছিল, মানে ওরা যে অঙ্কে টোটাল সেল বলেছে 5 লাখ টাকা, তার মধ্যে কোন প্রোডাক্টের কত সেল তোকে ইন্ডিকেশন দিয়ে দিয়েছে, যে না এই এক্স প্রোডাক্টের এতটা সেল, ওয়াই প্রোডাক্টের এতটা সেল, আর জেড প্রোডাক্টের এতটা সেল। তাহলে 5 লাখের 40%, 2 লাখ টাকা হয়ে গেল এক্স প্রোডাক্টের সেল। ওয়াই প্রোডাক্টের সেল কত হবে দেখ, 5 লাখের 35% করে দেখ তোরা প্রত্যেকে, 1,75,000, আর 5 লাখের 25% করলে হবে 1,25,000, হয়ে গেল সেলস। প্রত্যেকের বেরিয়ে গেল। এবার ঠিক তার নিচে লিখো কি বলতো, সেলিং প্রাইস পার ইউনিট। দেখ কোশ্চেনে হিন্টস দিয়েছে তোকে কোশ্চেনে হিন্টস দিয়ে দিয়েছে, দেখ সেলিং প্রাইস পার ইউনিট কত বলেছিল অঙ্কে, কত বলেছিল সেলিং প্রাইস পার ইউনিট, দেখ স্যার 20, 20, 25, 30 লিখে দে।
20, 25, 30 লিখে দে, এখানে লেখ 20, 25, 30। এবার কমন সেন্স খাটা একটু, 20 টাকায় যদি একটা ইউনিট মাল বেচি, এক্স প্রোডাক্ট 20 টাকায় একটা ইউনিট মাল বেচি, তাহলে 2 লাখ টাকায় কতগুলো বেচবো? 2 লাখ বাই 20। তারপর 1,75,000 বাই 25, 1,25,000 ডিভাইড বাই 30। তাহলে কি লিখবো এখানে? এখানে লিখবো সেলস ইউনিট। কি করে হলো? 2 লাখকে 20 দিয়ে ভাগ করলে 10,000, ঠিক আছে তো? 1,75,000 কে 25 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 7,000। আর এটা দেখ 4166, 4166.666 এটা বেরিয়েছিল, ওটা দেখ কত হয়েছে? 4166, ঠিক আছে? ফর 1,25,000 ডিভাইড বাই 30, 4166.66666 এটা বেরিয়েছিল, হয়ে গেল। এইবার কি বলেছিল? সেলিং ভেরিয়েবল কস্ট পার ইউনিট বলেছিল। হ্যাঁ, কত বলেছিল ভেরিয়েবল কস্ট পার ইউনিট? 10, 15, 10, 15, 18 লিখে 10, 15, 18 লিখে দিলাম। 10, 15, 18 কি বললাম বল? 10, 15, 18 লিখে দিলাম। এবার কি লিখবো? এবার লিখ ভেরিয়েবল কস্ট। এবার লিখ ভেরিয়েবল কস্ট। তো ভেরিয়েবল কস্ট কত করে হবে? এই যে সেল, প্রত্যেকে শুনছিস তো? ভেরিয়েবল কস্ট এক এক্স প্রোডাক্ট একটা তৈরি করতে ভেরিয়েবল খরচা হয় 10 টাকা। তাহলে এক্স প্রোডাক্ট কতগুলো তৈরি করা হচ্ছে? এক্স প্রোডাক্ট কতগুলো তৈরি করা হচ্ছে? দেখ 10,000 টা, কেন আমি বিক্রি করেছি 10,000 টা, তার নিশ্চয়ই তৈরি 10,000 টাই করেছিলাম। তাহলে 10,000 ইন্টু 10 কত হবে? 1 লাখ টাকা। 7,000 ইন্টু 15 1,05,000। আর এটার সাথে 18 গুণ করলে কত হয় দেখতো? 4166 ইন্টু 18 কত হচ্ছে? 75,000 টাকা হচ্ছে। করে দেখ, দেখ আমি কি করলাম? 4166.66666 যেটা বেরিয়েছিল তার সঙ্গে 18 মাল্টিপ্লাই করলে 75,000 বেরিয়েছে। তাহলে তাহলে আমার অঙ্কে সেল বলেছিল 5 লাখ টাকা, আর ভেরিয়েবল কস্ট কত? 1 লাখ, 1,05,000 আর 75 যোগ করে কত হচ্ছে? 2,80,000। জানিস, তোরা প্রত্যেকে শোনার চেষ্টা করি, আমাকে এতটা খাটতে হলো কেন? আমাকে এতটা খাটতে হলো কেন? পিভি রেশিও বের করার ফর্মুলা প্রথমেই লিখেছিলাম, কন্ট্রিবিউশন বাই সেলস ইনটু 100। সেল তো আমি জানতাম, আমি তো সেল জানতাম। দেখ না, আমি তো সেল জানতাম কিন্তু কন্ট্রিবিউশন জানতাম? কন্ট্রিবিউশন জানতাম না। এখন তুই বলিস স্যার কন্ট্রিবিউশন বের করার ফর্মুলা করলে সেল মাইনাস ভেরিয়েবল, তাহলে তো সেল জানতাম, ভেরিয়েবল জানতাম। ভাব, ভেরিয়েবলটা বের করার জন্য আমাকে এতটা করতে হলো। যদি ভেরিয়েবলের ইনফরমেশন থাকতো অঙ্কে কিছু ছিলই না। ঠিক আছে তো? তো মাথায় রাখিস। তাহলে সেল কত? 5 লাখ। ভেরিয়েবল কত বের করলাম? 2,80,000। তাহলে কন্ট্রিবিউশন লিখে গেল 2,20,000। এবার লিখ পিভি রেশিও। ফর্মুলা কি? কন্ট্রিবিউশন বাই সেলস ইনটু 100। কন্ট্রিবিউশন কত? 2,20,000। সেল কত? 5 লাখ ইনটু 100 কত হচ্ছে? 44% হয়। করে দেখ, প্রত্যেক করে দেখ 44% হচ্ছে। প্রত্যেক করে দেখ 44% হচ্ছে পিভি রেশিও। পিভি রেশিও 44% হচ্ছে, ঠিক আছে তো? এবার দেখ, তাহলে এখানে পিভি রেশিও বসিয়ে দে, 44% বসিয়ে দে। করে দেখ অ্যান্সার বেরোবে 340,909। করে দেখ, একজন করে দেখ কত বেরোলো? এটা বেরিয়েছে কি? তাহলে ভাব 2010 সালে যে একটা অঙ্ক এসেছিল লিভারেজ থেকে, লিভারেজের কিছু লেখাই নেই। কি রে, লিভারেজের কিছু লেখা আছে? ও লিভারেজের কিছু লেখাই নেই, কিন্তু ফোর্থ সেমিস্টারের ওই অঙ্কটা চলে এসেছিল। তার মানে মার্জিনাল কস্টিং এর একটু কনসেপ্টটাও মাথার মধ্যে রাখতে হবে। দেখ, তোরা বুঝতে পারলি তো? প্রত্যেকে বুঝতে পারছি অঙ্কটা? আর তোমরা অনলাইনে যারা আছো নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। দেখো কোন ডাউট কি আছে অঙ্কের মধ্যে? তাহলে এই অঙ্কটা বোঝা গেল।
এই ছিল নর্মাল একটা অঙ্ক ছিল, একটা ইজি অঙ্ক ছিল। এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট একদম পরের অঙ্কটাই আছে, 22 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা 2011 এসেছিল। এই অঙ্কটা যথেষ্ট ইজি অঙ্ক এসেছিল। এই অঙ্কটা একদম ইজি ছিল। আগের অঙ্কের তুলনায় এই অঙ্কটা কিছুই নেই, এই অঙ্কটা একদম ইজি ছিল। ঠিক আছে, প্রত্যেকে দেখ কোশ্চেনটা দেখ। এই কোশ্চেনটা দিকে তাকা ভালো করে, কোশ্চেনটা দেখ কি বলেছে। হুইচ অফ দ্য ফলোইং ফিনান্সিয়াল প্ল্যান, হুইচ অফ দ্য ফলোইং ফিনান্সিয়াল প্ল্যান, হুইচ অফ দ্য ফলোইং ফিনান্সিয়াল প্ল্যান উড ইউ রেকমেন্ড এন্ড হোয়াই। এই যে তিনটে প্ল্যান আছে, কোন প্ল্যানটা তুমি রেকমেন্ড করবে, কোন প্ল্যানটা তুমি রেকমেন্ড করবে। ঠিক আছে, এটাই জানতে যে কোন প্ল্যানটা তুমি রেকমেন্ড করবে। আমাকে বলতে যে কোন প্ল্যানটা রেকমেন্ড করবে। তো কোশ্চেনটা দেখ, এইটা না এইখানটা ইকুইটি হবে, লিখে রেখে তোরা ইকুইটি। এটা প্রথমটা হচ্ছে ইকুইটি প্ল্যান, তারপরটা হবে ইকুইটি প্রেফারেন্স শেয়ার প্ল্যান, আর এটা হবে ইকুইটি ডেট প্ল্যান। লিখলাম। তাহলে প্রথমটা হচ্ছে ইকুইটি প্ল্যান, তারপরটা ইকুইটি প্রেফারেন্স শেয়ার প্ল্যান, তারপরটা হচ্ছে লাস্টেরটা ইকুইটি ডেট প্ল্যান। তাহলে কি বললাম, বোঝা গেল তো? কোশ্চেনটা ভালো, কোশ্চেনটা এখনই হয়ে যাবে। মানে আমি পারলে এই অঙ্কের মধ্যে কোশ্চেনের মধ্যে অ্যান্সার করে দিতে পারি, এতটাই ছোট অঙ্ক, এতটাই ছোট অঙ্ক এটা। বলছে হুইচ অফ দ্য ফলোইং ফিনান্সিয়াল প্ল্যান, হুইচ অফ দ্য ফলোইং ফিনাল, বলছে এখানে তিনটে প্ল্যান দিয়েছে। একটা ইকুইটি প্ল্যান দিয়েছে, ঠিক আছে তো, একটা ইকুইটি প্রেফারেন্স শেয়ার প্ল্যান দিয়েছে, আর একটা ইকুইটি ডেট প্ল্যান। আমি তাদের বলি একটু, একটা টপিক বলি আগে। ক্যাপিটাল স্ট্রাকচার বলে একটা কনসেপ্ট। ক্যাপিটাল স্ট্রাকচার বলতে মূলধন কাঠামো। যে কোনো কোম্পানি যে গঠন হয়, যে কোনো কোম্পানি, টাটা কোম্পানি বল, রিলায়েন্স কোম্পানি বল, উইপ্রো কোম্পানি বল, এর যে কোম্পানি যে ফর্ম হয়, ঠিক আছে, তাহলে এরা কোম্পানি তৈরি করতে গেলে টাকা জোগাড় করতে হয়। তো কোম্পানি সোর্সেস অফ ক্যাপিটাল, কোম্পানি কোন কোন জায়গা থেকে টাকা জোগাড় করে। এক তো ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে তো, আর হচ্ছে লোন। বেসিক্যালি কোম্পানি তিনটে জায়গা থেকে টাকা জোগাড় করে। কোন কোন জায়গা থেকে টাকা জোগাড় করে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল থেকে টাকা জোগাড় করতে পারে, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল থেকে টাকা জোগাড় করতে পারে, আর লোন। এই তিন জায়গা, আর কোনো জায়গা নেই টাকা জোগাড়, ঠিক আছে, তিন জায়গা থেকে টাকা জোগাড় করতে। ওরা অঙ্কে তিনটে প্ল্যানের কথা বলেছে। একটা বলেছে ইকুইটি প্ল্যান, মানে কোম্পানি পুরো টাকা ইকুইটি শেয়ার থেকে জোগাড় করেছে। আর একটা প্ল্যান কি বলেছে, ইকুইটি প্রেফারেন্স শেয়ার, ইকুইটি প্রেফারেন্স শেয়ার প্ল্যান, মানে আরেকটা কন্ডিশন। মানে তোর কাছে তোর কোশ্চেনে তিনটে সিচুয়েশন তুলে ধরেছে। বলছে কোম্পানি যদি পুরো টাকাটা, যে টাকাটা দরকার সেই টাকা যদি পুরো ইকুইটি শেয়ারদের থেকেই নিয়ে নেয়, তাহলে তোমার কি ঘটনা ঘটবে। কোম্পানির যে টাকাটা দরকার, ক্যাপিটালটা মানে কোম্পানি তৈরি করতে গেলে যত টাকা ক্যাপিটাল দরকার, পুরো টাকাটাই ইকুইটি আর প্রেফারেন্স দুজনের থেকে নিয়েছে। আর একটা কি কন্ডিশন বলেছে, কোম্পানির যে টাকাটা দরকার, কোম্পানি পুরো টাকাটা ইকুইটি ডেট থেকে নিয়েছে, মানে ইকুইটি শেয়ার হোল্ডার আর লোন, এইভাবে টাকাটা নিয়েছে। তার মানে কন্ডিশন দেখতে পারলি তো। প্রথমটা হচ্ছে ইকুইটি প্ল্যান, পুরোপুরি ইকুইটিদের থেকে নিয়েছে, তারপর একটা ইকুইটি প্রেফারেন্স, তারপর একটা ইকুইটি ডেট, তিনটে। এখন এটা হচ্ছে এই কোশ্চেন অবশ্যই করা উচিত নয়, মানে এই লেভেলে পড়াশোনা করার পর, বুঝতে পারলি, একদম শেষ লেভেলে এসে তো তোকে মাথায় রাখতে হবে ইকুইটি শেয়ার। এখন বলে স্যার এখানে ইকুইটি প্ল্যান দিয়েছে, ইকুইটি প্রেফারেন্স দিয়েছে, ইকুইটি ডেট দিয়েছে, স্যার শুধু ডেট হতে পারে না, স্যার শুধু প্রেফারেন্স শেয়ার হতে পারে না, হতে পারে না, হতে পারে না। কোনো কোম্পানি ইকুইটি শেয়ার ছাড়া তৈরি হতে পারে না। যে কোনো কোম্পানি ফর্ম হওয়ার নিয়মই হচ্ছে ইকুইটি শেয়ার। তাই এই জন্য দেখ অঙ্কের শুধু ইকুইটি প্ল্যান, শুধু ইকুইটি প্ল্যান হতে পারে, শুধু ইকুইটি প্ল্যান হতে পারে, শুধু প্রেফারেন্স হতে পারে না, আবার শুধু ডেট হতে পারে। তো বুঝতে পারলি তো, এটা হচ্ছে আমরা, এটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। এটা যে কোম্পানি যে ক্যাপিটাল তৈরি করে স্ট্রাকচার এটা, ঠিক আছে তো। তো এখানে তোর কোশ্চেনে তিনটে, অ্যাকচুয়ালি চ্যাপ্টারের নাম কি জানিস, চ্যাপ্টারের নাম হচ্ছে লিভারেজ এন্ড ক্যাপিটাল স্ট্রাকচার। তো সুতরাং লিভারেজের বেশ কিছু অঙ্ক করতে কি ক্যাপিটাল স্ট্রাকচারের কনসেপ্ট আসবে, ঠিক আছে তো। তো আশা করি একটু বোঝা গেল ব্যাপারটা। এবার তোর কোশ্চেনে তিনটে প্ল্যান দিয়েছে, বলছে বলো এর মধ্যে কোন প্ল্যানটাকে তুমি চুজ করো।
আমি কিন্তু এখন অঙ্ক আরম্ভ করিনি, অঙ্ক আমি আরম্ভই করিনি, আমি কোশ্চেনটা বোঝাচ্ছি আর কি বলতে চাইছে। তিনটে প্ল্যান দিয়েছে, বলছে তিনটে প্ল্যানের মধ্যে তুমি কোন প্ল্যানটাকে চুজ করবে, এটাই বলেছে। স্যার কি করে বুঝবো কোন প্ল্যানটাকে চুজ করবে? আমি তোকে বলেছি, আমি তোদের বলছি শোন, যেই প্ল্যানের ইপিএস, ইপিএস নতুন নয়, ইপিএস নতুন নয়, এফআরএফএস এর রেশিও শিখিয়েছি ইপিএস, তোরা ফিফথ সেমিস্টারে ভ্যালুয়েশন অফ শেয়ারে শিখেছিস ইপিএস, তারপর কি জন্য বললাম, আগের দিন লিভারেজে শিখিয়েছিলাম ইপিএস, সব জায়গায় ইপিএস শিখেছিস। যেই প্ল্যানের ইপিএস সবচেয়ে বেশি সেই প্ল্যানটাকে আমি চুজ করবো। কি বললাম? যেই প্ল্যানের ইপিএস সবচেয়ে বেশি সেই প্ল্যানটাকে আমি চুজ করব। কি বললাম বুঝে গেল? তো এখানে কি ইপিএস বলে দিয়েছে তো? এখানে ইপিএস বলে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর একটু করা যায়, আর একটু করা যায়, আর একটা ফর্মুলা তোদের তোদের সঙ্গে আর ফর্মুলা বলে দিচ্ছি। লেখ এমপিএস বলে একটা জিনিস হয়, এমপিএস ফুল ফর্ম লিখে নেবে। এমপিএস এর ফুল ফর্ম মার্কেট প্রাইস পার শেয়ার, লিখে নেবে প্রত্যেকে, মার্কেট প্রাইস পার শেয়ার, ঠিক আছে? এমপিএস বের করার ফর্মুলা কি? ইপিএস এর সাথে যদি তোরা প্রাইস আর্নিং রেশিও মাল্টিপ্লাই করে দিস, যদি তোরা প্রাইস আর্নিং রেশিও মাল্টিপ্লাই করে দিস তাহলে বেরিয়ে যাবে এমপিএস। কি বললাম? কি কার সাথে কি গুণ করবো? ইপিএস এর সাথে যদি আমরা প্রাইস আর্নিং রেশিও, ইপিএস এর সাথে যদি আমরা প্রাইস আর্নিং রেশিও মাল্টিপ্লাই করে দিই তাহলে বেরিয়ে যাবে আমার মার্কেট প্রাইস পার শেয়ার, মার্কেট প্রাইস পার শেয়ার। তাহলে দেখ তো অঙ্কে কি বলছে, অঙ্ক করি পরে, হ্যাঁ আগে ফর্মুলা ঢুকে নিলাম। এবার দেখ এটার সাথে এটা গুণ করলে কি হচ্ছে, ইপিএস এর সাথে পি রেশিও গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, আর এটার সাথে এটা গুণ করবো, কত হচ্ছে দেখ 9.5 into 20 কত হচ্ছে 190, 8 into 17 কত হচ্ছে 136, 11.25 into 60 কত হচ্ছে 180। ঠিক আছে তো? তাহলে অ্যান্সারটা আমি এখানেই করে দিলাম, তোরা পারলে খাতায়ও করতে পারিস, ঠিক আছে, বা এখানেও করতে পারিস। পরীক্ষার হলে স্যার আমরা যখন অঙ্ক করবো একদম এই যে এখানে যে যেমন ছিল একদম এইভাবে টুকতে হবে। দেখ এইভাবে লিখবি, এরকম দাগ কাটবি, দাগ কেটে এরকম দাগ দিবি, এরকম দাগ দিবি, এরকম দাগ দিবি, ব্যাস এইটুকুই। বুঝলি তো কেমন হলো অঙ্কটা? এরকম বক্স করে বুঝলি তো? এই হচ্ছে অঙ্ক, পরীক্ষায় এইভাবে তোকে কেটে অঙ্কটা করে বোঝা গেল কি বললাম? প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পারলি অঙ্কটা। তাহলে এখানে কি বললাম, বলছে যে হুইচ অফ দা ফলোইং ফিনান্সিয়াল প্ল্যান, কোন প্ল্যানটাকে তুমি চুজ করবে। কি বললাম? কোন প্ল্যানটাকে তুমি চুজ করবে, ঠিক আছে, কোন প্ল্যানটাকে তুমি চুজ করবে, ঠিক আছে? যেই প্ল্যানের কি বের আচ্ছা এটা কি বেরোলো বল প্রত্যেকে? এটা বেরোলো এমপিএস, এটা বেরোলো এমপিএস। যেই প্ল্যানের এমপিএস সবচেয়ে বেশি সেই প্ল্যানটাকে তুমি চুজ করবে, যেই প্ল্যানের এমপিএস সবচেয়ে বেশি সেই প্ল্যানটাকে চুজ করবে। নোট লেখ, নোট, কমেন্ট লিখতে হবে, তোকে কমেন্ট লিখতে হবে। এখানে ওরা বলেছে কোন প্ল্যানটাকে চুজ করবে এবং কেন, কেন কোন প্ল্যানটাকে চুজ করবে কেন, তুই কি লিখতে পারিস? কমেন্ট লেখ, কমেন্ট লেখ, প্রত্যেকে লেখ কমেন্ট, প্রত্যেকে কমেন্ট লেখ বলছি। তো বল, এই আমি তো লেখাচ্ছি, কমেন্ট আমি লেখাচ্ছি, বলে দিচ্ছি তোকে, কিন্তু কি মনে হচ্ছে কোন প্ল্যানটাকে চুজ করা উচিত? কি বললাম? স্যার যেই প্ল্যানের মার্কেট প্রাইস সবচেয়ে বেশি সেই প্ল্যানটাকে চুজ করবে। তাহলে এখানে মার্কেট প্রাইস বেশি সবচেয়ে কার? ইকুইটি প্ল্যান। তাহলে আমি ইকুইটি প্ল্যানটাকে চুজ করব, কেন বলবো? ইকুইটি প্ল্যানের মার্কেট প্রাইস সবচেয়ে বেশি, ঠিক আছে? তো তাহলে লেখ অ্যানসারটা লেখ, লেখ দ্য ইকুইটি প্ল্যান ইজ রেকমেন্ডেড, লেখ দ্য ইকুইটি প্ল্যান ইজ রেকমেন্ডেড, the equity plan is recommended, লিখিস তো? the equity plan is recommended because market price, market price per equity share is maximum, because market price per equity share is maximum, because market price per equity share is maximum, because market price per equity share is maximum bracket, ঠিক আছে? তাহলে কি এত অবধি লাইনটা ক্লিয়ার হয়েছে? লাইনটা ক্লিয়ার হয়েছে, আরেকবার রিপিট করছি, যদি মিস হয়ে যায় লিখে নে। The equity plan is recommended because market price per equity share is maximum under this plan, under this plan.
ফুল স্টপ দিয়ে লিখ the objective of choosing the objective of under this plan, ঠিক আছে, under this plan লিখেছি, ফুল স্টপ দিয়ে লিখ under this plan লেখার পর ফুল স্টপ দিয়ে লিখ the objective of choosing the objective of choosing a financial plan is to maximize ঠিক আছে is to maximize the value of the farm the value of the farm the value of the farm আরেকবার বলছি, রিপিট করছি, শুনে নে। The objective of choosing a financial plan is to maximize the value of the farm and it is possible like and it is possible and it is possible and it is possible and it is possible if market price per equity share if market price per equity share is highest ঠিক আছে তো, লেখা হয়ে গেল। দেখ আমি 2 লাইন লিখলাম, আমার মতে বলে যদি এত বড় লিখতেও না পারি প্রথম লাইনটা লিখলেও হবে, প্রথম লাইনটা লিখতে পারলে হয়, ফার্স্ট লাইন এটা লিখেছিলাম। মানে কোন প্ল্যানটাকে চুজ করলি? হ্যাঁ স্যার এই প্ল্যানটাকে চুজ করলাম। কেন চুজ করলি? ব্যাস ওই লাইনটা লিখতে পারলেও হবে, ওইটুকু লিখতে পারলেও হবে। 22 করালাম, এবার বলছি কোনটা করাবো। হ্যাঁ 22 হলো তো, এবার 29 এ চলে আসছে। হ্যাঁ 29, 22 এর পর 29 এ চলে আসছে। 22 এর পর আমরা চলে আসছি ডাইরেক্ট 29, ঠিক আছে। ভালো অঙ্ক, এই অঙ্কটা পরীক্ষায় এসেছিল, সিইউতে এসেছিল। কবে এসেছিল দেখ অঙ্কটা? 2020 সালে অনার্সে। দেখ কি বলেছে, রেলিভেন্ট ইনফরমেশন অ্যাবাউট টু কোম্পানিজ আর গিভেন বিলো। দুটো কোম্পানি দিয়েছে তোকে, কি কি কোম্পানি দিয়েছে? একটা এক্স দিয়েছে, একটা এক্স দিয়েছে, একটা ওয়াই দিয়েছে, ঠিক আছে। ভালো করে ক্লিয়ার হয়েছে? দেখ দুটো কোম্পানি দিয়ে দিয়েছে, তাহলে লে অঙ্কে চলে আয়। উপরে কি লিখতে হয়? অ্যাকচুয়ালি ইনকাম স্টেটমেন্ট, তাই না? ইনকাম স্টেটমেন্ট বলে হেডিং লিখো। এটা লিখো এক্স আর ওয়াই। পার্টিকুলারস কি বলেছে প্রথমে? যা যা বলেছে, যেমন যেমন বলেছে তেমন তেমন ভাবে পড়বি, আগে ক্লাসে বহু পড়ানো আছে। চ প্রথমে কি বলেছে? অ্যানুয়াল প্রোডাকশন ক্যাপাসিটি, লেখ এইভাবে লিখবি, অ্যানুয়াল প্রোডাকশন ক্যাপাসিটি। বলেছে অ্যানুয়াল প্রোডাকশন ক্যাপাসিটি, ব্র্যাকেটে ইউনিটস কত কত বলেছে দেখ, 1 লাখ আর 1.5 লাখ লিখে দে। ঠিক আছে তো, তারপর কি বলছে? ক্যাপাসিটি ইউটিলাইজেশন এন্ড সেলস, যেমন লেখা ছিল তারপরটা কি লেখা ছিল? ক্যাপাসিটি ইউটিলাইজেশন এন্ড সেলস কত বলেছে ওকে? 75%। এটা ছিল এ, এটা ছিল বি, তারপরটা সি কত হবে? এই দুটো গুণ করে দিই। মানে কি বলছে? এক্স কোম্পানির ক্যাপাসিটি কত? প্রোডাকশন করার ক্যাপাসিটি বছরে 1 লাখ, কিন্তু ওর মেশিন
কি ফাংশন করছে? মেশিন থেকে 75% প্রোডাকশন বেরোচ্ছে, তাহলে আউটপুট কত বেরোলো? 75,000। ঠিক আছে, এখানে আউটপুট 75,000, আর ওটা কত হচ্ছে? 1,12,500। এটা হলো আউটপুট ইন ইউনিটস, আউটপুট ইন ইউনিটস। ঠিক আছে, এবার তো অঙ্ক তোদের হাতেই চলে এসছে, আর কিছু নেই অঙ্কের মধ্যে। হয়ে গেল, এটা 75,000 হয়ে গেল, এখানে লিখে দিলাম। দিয়ে দিয়ে সেলিং প্রাইস পার ইউনিট কত বলেছিল? দেখ দেখে দেখে সেলিং প্রাইস পার ইউনিট কত বলেছিল? তো দেখে দেখে 40 আর 50, 40 আর 50। এর থেকে মাইনাস কর ভেরিয়েবল কস্ট পার ইউনিট, কত ছিল? 15, 15। 40 থেকে 15 বাদ দিলে কত হয়? 25। 50 থেকে 15 বাদ দিলে 35। এটাকে লিখবো কি? কন্ট্রিবিউশন পার ইউনিট। ঠিক আছে, তো এটা হয়ে গেল তোমার ই। এবার এফ এ করবো কি? এই যে এইটা দিয়ে এইটা মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, তো এটাকে বলা হয় টোটাল কন্ট্রিবিউশন। দেখ কি হবে? সি ইন্টু ই। কি লিখলাম? সি ইন্টু ই, ক্যালকুলেটর নেই। 75,000 ইন্টু 25, 18,75,000। তারপর 1,12,500 ইন্টু 35 কত হচ্ছে? 39,37,500 হয়ে গেল কন্ট্রিবিউশন। এবার দেখ অঙ্কে কি বলেছে? ফিক্স কস্ট। ফিক্স কস্ট কত বলেছে বলো আমাকে? 2 লাখ 3 লাখ, লেখ 2 লাখ আর 3 লাখ লিখে দে ফিক্স কস্ট। লেখ ফিক্স কস্ট কত? 2 লাখ 3 লাখ বাদ দে, কত হচ্ছে? 16,75,000, আর এটা 36,37,500। এই সমস্ত অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবি তো। তো তুই তো তোর পরীক্ষায় এরকম ধরনের অঙ্ক আসবে, জেনারেলে একদম এরকম ধরনের অঙ্ক পেয়ে যাবি। ঠিক আছে, আচ্ছা কন্ট্রিবিউশন থেকে ফিক্স কস্ট বাদ দিলে কি হবে? ইবিআইটি, এবিট, এবিট। আর ইবিআইটি মানে হচ্ছে, ইবিআইটি কে, ইবিআইটি ফুল ফর্ম কি বলেছিল বল দেখি? আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস। আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস। এর থেকে বাদ দেবো ইন্টারেস্ট অন লোন। এর থেকে বাদ দেবো ইন্টারেস্ট অন লোন। তো দেখ অঙ্কে ইন্টারেস্ট অন লোন কত বলেছিল? দেখি, খুঁজে দেখি। এই দেখ, এই দেখ ডিবেঞ্চার, ডিবেঞ্চার হচ্ছে লোন, আর লোনের উপর 15% ইন্টারেস্ট। তাহলে 1 লাখের 15%, 15,000 টাকা ইন্টারেস্ট। 2 লাখের 15%, 30,000 টাকা ইন্টারেস্ট। ঠিক আছে, লেখ এখানে 15,000 টাকা ইন্টারেস্ট হবে, আর এখানে 30,000 টাকা ইন্টারেস্ট হবে। এটা কত? 16,60,000। আর এটা কত হবে? 36,07,500। একটু ক্যালকুলেশনটা দেখে নিতে ভালো করে, ক্যালকুলেশন দেখে নিতে ঠিক আছে নাকি? 16,75,000 মাইনাস 15,000, আর 16,60,000 ঠিক আছে। 36,37,500 থেকে যদি 30,000 বাদ দিই তাহলে কত হচ্ছে? 36,07,500। বাদ দিয়ে যেটা বেরোলো তাকে কি বলা হয়? ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। কি লিখবো? আর্নিং বিফোর ট্যাক্স। এর থেকে মাইনাস করবো কি? ট্যাক্স। দেখ অঙ্কে ট্যাক্স কত পার্সেন্ট বলেছিল? দেখ ট্যাক্স কত পার্সেন্ট বলেছিল? 40%। একদম লাস্ট লাইনে বলেছিল ট্যাক্স 40%। ট্যাক্স 40%, ট্যাক্স কার উপর হয় বলেছি? ইবিটির উপর। এটা বেরোলো 14,43,000। বাদ দিয়ে হচ্ছে 21,64,500। এটা 16,60,000 ইন্টু 40%, 6,64,000। বাদ দিয়ে দেখ কত বেরোচ্ছে?
9,96,000। তাহলে ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে কি হয়? ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। ঠিক আছে, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে কি হয়? ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। এবার এতটা ক্লিয়ার? দেখে নিন থেকে এতই ঠিক আছে তো? ঠিক আছে, কি বেরোলো বল? আর্নিং আফটার ট্যাক্স বেরিয়ে গেল। এবার কি বের করতে বলেছে? আমাদের ফরম্যাটটা যদি গুনে করতে পারিস তাহলে তো বুঝে যাবি। বল দেখি, প্রত্যেকে বল, পাতা না উল্টে বল। কি ছিল? আর্নিং আফটার ট্যাক্স থেকে কি করতে হবে আমরা? আর্নিং আফটার ট্যাক্সের পর কি করতে হবে আমরা? বল দেখি, আর্নিং আফটার ট্যাক্সের পরে আমরা কি করতাম? প্রেফারেন্স, প্রেফারেন্স শেয়ার না, প্রেফারেন্স ডিভিডেন্ড বাদ দিতাম। প্রেফারেন্স ডিভিডেন্ড বাদ দিতাম। ঠিক আছে, আর্নিং আফটার ট্যাক্সে কি বাদ দিতাম? প্রেফারেন্স ডিভিডেন্ড। তো প্রেফারেন্স ডিভিডেন্ড বাদ দিয়ে মনে রাখতে হবে এখানে প্রেফারেন্স কোন কোম্পানিতে আছে? প্রথম কোম্পানি না দ্বিতীয় কোম্পানি? দ্বিতীয়, মানে ওয়াই কোম্পানিতে আছে। প্রেফারেন্স ওয়াই কোম্পানিতে আছে। তো ক্যাপিটাল কত ছিল? প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল স্যার 50,000। তার উপর ডিভিডেন্ড কত পার্সেন্ট? 10%। 5,000 টাকা হবে ডিভিডেন্ড। লে মাইনাস দিয়ে লে প্রেফারেন্স ডিভিডেন্ড। ভালো অঙ্ক। $5,000 সেকেন্ড কোম্পানিতেই বলবি, ভুল করো প্রথম কোম্পানি লিখে দিস। এটা নীল, তাহলে এখানে কত হবে? 9,96,000। 21,64,500 মাইনাস 5,000, 21,59,500। এটাকে বলা হয় ইকুইটি আর্নিংস। এবার বের করবো কি? আর্নিং পার শেয়ার। লে ফর্মুলা কি? ইকুইটি আর্নিংস ডিভাইড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ারস। তাই না? এবার দেখ প্রথম কোম্পানি বল। 9,96,000 ডিভাইড বাই ইকুইটি শেয়ার কতগুলো ছিল দেখি, কোশ্চেন দেখি। প্রথম কোম্পানির ইকুইটি শেয়ার কতগুলো ছিল দেখ। ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল 5,00,000 টাকা। একটা শেয়ার যদি 10 টাকাতে হয় তাহলে কতগুলো শেয়ার ছিল? 50,000 শেয়ার। 50,000 দিয়ে ভাগ করে এটা। 19.92, 19.92 ইপিএস। এবার চলে আসে সেকেন্ড কোম্পানিতে, কি ছিল? 21,59,500 ডিভাইডেড বাই কতগুলো ইকুইটি শেয়ার ছিল সেকেন্ড কোম্পানিতে? 7,00,000 টাকা, মানে 70,000 টাকা ইকুইটি শেয়ার ছিল। 70,000 দিয়ে ভাগ কর। 30.85। তাহলে বোঝা গেল তো অবধি? দেখে নে এত। হ্যালো, কি করছি এবার? এবার করবি ডিওএল বের কর। ফর্মুলা কি? কন্ট্রিবিউশন বাই এবি। কন্ট্রিবিউশন কত ছিল আমাকে দেখ। প্রথম কোম্পানি এক্স কোম্পানি কন্ট্রিবিউশন ছিল 18,75,000 বাই 16,75,000।
1.11। এবার বি কোম্পানি কন্ট্রিবিউশন কত ছিল? 39,37,500। হ্যাঁ, ডিভাইড বাই 36,37,500। ওয়ান পয়েন্ট জিরো এইট। এবার করবো ডিএফ এর ফর্মুলা কি? ইবিআইটি বাই ইবিটি। তাহলে ইবিআইটি কত ছিল বল? এক্স কোম্পানির ইবিআইটি ছিল 16,75,000। ঠিক আছে, ডিভাইড বাই ইবিটি কত ছিল? ইবিটি 16,60,000। ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান, 1.001। ঠিক আছে, 1.009 বেরিয়েছিল, তাই তো? না, 1.009, 1.001 কেন হবে? 1.009 হবে। বেরিয়েছিল 1.009। এটাকে 1.01 বা 1.009 যে কোনো একটা। এবার এই কোম্পানির ডিএফএল টা চেঞ্জ হবে। হ্যাঁ, এই কোম্পানির ডিএফএল এর ফর্মুলাটা চেঞ্জ হবে। আমি কি বলেছিলাম? একটা নোট লিখেছিলাম, যদি অঙ্কে প্রেফারেন্সিয়াল থাকে সেক্ষেত্রে ডিএফএল এর ফর্মুলা কি হবে বলেছিলাম না? সেক্ষেত্রে ফর্মুলা কি হবে? ইবিআইটি বাই ইবিটি। পিডি ডিভাইড বাই 1 মাইনাস টি। এখানটা করে দিই, ওখানে তো জায়গা ধরবে না। ইবিআইটি কত ছিল আমাদের? দেখ, সেকেন্ড কোম্পানির ডিএফএল এ ইবিআইটি ছিল হচ্ছে আমাদের 36,37,500। 36,37,500 ডিভাইডেড বাই ইবিটি কত? 36,07,500 মাইনাস পিডি। পিডি মানে প্রেফারেন্স ডিভিডেন্ড কত ছিল? 5,000। ওয়ান মাইনাস টি মানে কত? 0.4। এবার এখানে লিখবো 36,37,500 ডিভাইডেড বাই, এটা ছিল 36,07,500 মাইনাস, ওপরে ছিল 5,000, নিচে হচ্ছে 1 মাইনাস 0.4। তাহলে 1 থেকে 0.4 বাদ দিলে কত হয়? 0.6। তাহলে 5,000 ডিভাইডেড বাই 0.6 কত হচ্ছে? 8,333। উপরে লেখ 36,37,500, এখানে লেখ 36,37,500 ডিভাইড বাই 36,07,500 মাইনাস 8,333 কত হচ্ছে? 35,99,167। হ্যাঁ, কিছু বলছো? একটু জোরে বলো না, কি শোনা যাচ্ছে না? ও টি, টি, টিটা হচ্ছে তোমার, টি মানে কি? টি মানে হচ্ছে ট্যাক্স। ট্যাক্স কত পার্সেন্ট ছিল? 40% ছিল অঙ্কে। আর 40% 0.4। আর এখানে 1 মাইনাস টি, তাহলে 1 মাইনাস 0.4। আর 1 থেকে 0.4 বাদ দিলে কত হয়? 0.6। এবার 5,000 কে 0.6 দিয়ে ভাগ করলে হয় 8,333। বুঝতে পেরেছো? হ্যাঁ।
একটু একটু জোরে বলবে, একটু মানে একটু শোনা যায় না, কিছু কোশ্চেন করলে বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে কত হলো দেখ? 1.01। এইটার অ্যান্সার বইতে, অনেক বইতে অ্যান্সার ভুল দিয়েছে। কেন ভুল দিয়েছে? এটা যেটা করলাম এটা অরিজিনাল নিয়ম, অরিজিনাল নিয়ম এটা। অনেক বইতে কি করেছে জানিস? আমি বলি শোন, অনেক বইতে এই ডিএফএল এর অ্যান্সার দিচ্ছে ইবিআইটি বা ইবিটি। ইবিআইটি বা ইবিটি কখন হবে? যদি প্রেফারেন্সিয়াল না থাকে। এখানে প্রেফারেন্সিয়াল আছে, ওই ইবিআইটি বা ইবিটি করে রেখে দিয়েছে, ভুল দিয়েছে। এটা জেনুইন অ্যান্সার। ঠিক আছে, কত হলো বল? 1.01। তাহলে এখানে লিখে দেবো ডিএফএল, এই ঘরে লিখবো 1.01। ঠিক আছে, তো লাস্ট ডিসিএল। মানে আমরা প্রথম দিন যে অঙ্কগুলো করাচ্ছিলাম কেমন একটা একটা দাগ কেটে করাচ্ছিলাম, অ্যাকচুয়ালি এরকম এখন যে অঙ্ক হবে এরকম অঙ্ক পরীক্ষায় আসে, দুটো তিনটে কোম্পানি দিয়ে দেবে। ঠিক আছে, এরকম ভাবে ক্যালকুলেশনটা দেখ, এরকম ক্যালকুলেশন দিয়ে করতে হবে। এটা কত হচ্ছে করে দেখ, একবারে করে দেখ, ওখানে লেখার জায়গা নেই। 1.11 ইন্টু 1.009, তাই তো? 1.12 1.12 লিখি, 1.1। ঠিক আছে, তারপরে এটা কত হচ্ছে কর, ক্যালকুলেটর নেই। 1.08 ইন্টু 1.01 কত হচ্ছে? 1.0908, 1.0908। মানে মোটামুটি বোঝা গেল। 2020 সাল বললাম না, 2020 সালে অনার্স এসেছিল। আশা করি অঙ্কটা বুঝতে পারলি, কিন্তু দেখে নে। দেখ, প্রত্যেকে দেখ কি সুন্দর বলছে, ডিটারমাইন দা ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিগ্রি অফ কি বললাম, অপারেটিং লিভারেজ, ফিনান্সিয়াল লিভারেজ। দুবার লিখে দেওয়া ফিনান্সিয়াল লিভারেজ, এটা কম্বাইন লিভারেজ হবে। ডিগ্রি অফ কম্বাইন লিভারেজ, ঠিক আছে তো? এটা ঠিক করে নে। দেখাবো দেখাবো। ডিগ্রি অফ কম্বাইন লিভারেজ বের করতে বলেছিল, আর বের করতে বলেছিল আর্নিং পার শেয়ার অফ টু কোম্পানি। সবকটার অ্যান্সারই করে দিল, সবকটার অ্যান্সারই করে দিল। এবারে এই অঙ্কটা করো, বুঝিস তো? প্রত্যেকে দেখ, এই অঙ্কটা করাবো। তারপরে অঙ্কটা 30 নম্বর অঙ্কটা করাবো। হ্যাঁ, 30 নম্বর অঙ্ক, 30 নম্বর অঙ্কটা করাবো। কোশ্চেনটা পড় ভালো করে, ভালো অঙ্ক, ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। বলছে ক্যালকুলেট অপারেটিং, ফিনান্সিয়াল এন্ড কম্বাইন্ড লিভারেজ। তো কি কি বের করতে বলেছে? অপারেটিং লিভারেজ বের করতে বলেছে, তারপর ফিনান্সিয়াল লিভারেজ বের করতে বলেছে, আর কম্বাইন্ড লিভারেজ, তিনটে লিভারেজ বের করতে বলেছে। ঠিক আছে, করবো। আন্ডার সিচুয়েশন হুইন, বলেছে আন্ডার সিচুয়েশন হুইন ফিক্সড কস্ট। ভালো করে শুনবি কিন্তু মন দিয়ে, বোঝার ব্যাপার নেই কিছু। নর্মালি আমি ফরম্যাট চার্ট সাজিয়ে দেবো, চার্টেই ফেলে দেবো, কোনো অসুবিধা নেই। জাস্ট কোশ্চেনটা একটু ভালো করে পড়বি। তোকে তিনটে লিভারেজ বের করতে বলেছে। যখন তোমার ফিক্স কস্ট 5,000 টাকা, তখন তোমার অ্যান্সার কি হবে? ফিক্স কস্ট যখন 5,000, তখন ডিওএল, ডিএফএল, ডিসিএল বের করতে হবে। আবার বলেছে ফিক্স কস্ট যখন 10,000, ডিওএল, ডিএফএল, ডিসিএল। এই দুটো বলেছে, বুঝেছিস তো? কি বললাম বল? ফিক্স কস্ট যখন 5,000, তখন ডিওএল, ডিএফএল, ডিসিএল কত? ফিক্স কস্ট যখন 10,000, তখন ডিওএল, ডিএফএল, ডিসিএল কত? আর কি বলেছে? আন্ডার প্ল্যান, আন্ডার প্ল্যান 1 এন্ড 2, দুটো প্ল্যান আছে, প্ল্যান 1, প্ল্যান 2। আচ্ছা, from the following information pertaining to the information, to the operation and capital structure of a textile company, কি বলেছে? টোটাল অ্যাসেট বলে দিয়েছে কত? 30,000 টাকা। কত টোটাল অ্যাসেট? 30,000 টাকা। এবার বলেছে টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও 2। কালকেই করাচ্ছিলাম রেশিও অ্যানালাইসিস। কি কালকে করালাম না রেশিও অ্যানালাইসিস? ওখানে আমরা কি শিখেছিলাম?
যে কোনো রকমের টার্নওভার রেশিও বের করার ফর্মুলা কি? উপরে সেল নিচে অ্যাসেটস, ঠিক আছে? উপরে সেল, যার টার্নওভার করবে সে নিচে বসবে। তাহলে কি হবে? সেল বাই অ্যাসেটস টোটাল। তাহলে আগে সবার প্রথম অঙ্কতে আগে এটা কর, আগে এটা লেখ টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও কি লেখ। প্রথমে লেখ টোটাল অ্যাসেটস টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও 2। কি বললাম? টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও 2। এবার যে কোনো টার্নওভার রেশিও বের করার ফর্মুলা কি বললাম বল? সেলস বাই অ্যাসেটস, সেলস বাই অ্যাসেটস ইকুয়াল টু 2। কি লিখলাম? সেল বাই অ্যাসেট ইকুয়াল টু 2। আমার অঙ্কে অ্যাসেট বলেছিল 30,000, তাহলে লিখবো কি? সেলস বাই 30,000 ইকুয়াল টু 2। তাহলে সেলস ইকুয়াল টু কত? 60,000। তাহলে সেল বেরিয়ে গেল আমার অঙ্কে। এবার তো অঙ্কটা করতে পারবো। এবার কি বলেছে? বলছে ভেরিয়েবল কস্ট কত বলেছে? 60%। কি রে? ভেরিয়েবল কস্ট কার উপর হয়? সেলের উপর হয়। ভেরিয়েবল কস্ট কার উপর হয়? সেলের উপর হয়। তো সেল তো ছিল 60,000 টাকা, সেল তো 60,000 টাকা বের করলাম। তো 60% কত হয়? 36,000 টাকা। ভেরিয়েবল কস্ট 36,000, ঠিক আছে? এবার কি বলেছে? ওরা অঙ্কে বলেছে ফিনান্সিয়াল প্ল্যান। ওরা কি বলেছে অঙ্কে? ফিনান্সিয়াল প্ল্যান কি বলেছে? ফিনান্সিয়াল প্ল্যান কি বলছে? 1 আর 2 ভালো করে বোঝ। এই প্ল্যান মানে কিন্তু ক্যাপিটাল স্ট্রাকচার কথা বলে দিয়েছে। মানে আমি কি বললাম? আমি প্রথমে বললাম না, কোন কোম্পানি, একটা কোম্পানি, ঠিক আছে? তো ওকে তো টাকা জোগাড় করতে হবে, বিজনেস করবে কি করে? তো একটা কোম্পানি টাকা জোগাড় করতে পারে কোথা থেকে? দেখ এই অঙ্কে বলেছে ইকুইটি থেকে 30,000 টাকা জোগাড় করেছে আর লোন নিয়েছে 10,000 টাকা, 40,000 টাকা। এটা একটা কন্ডিশন, ঠিক আছে? মানে ওই কোম্পানি ধর, এই যে কোম্পানি অঙ্ক বলছে তার লাগবে 40, এক ব্যবসাকে 40,000 টাকা লাগবে। ওই ইকুইটিদের থেকে 30,000 টাকা তুলেছে আর ডিবেঞ্চারের থেকে 10,000 টাকা তুলে, এইভাবে 40,000 টাকা তুলে। এটা প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি লিখে? সেকেন্ড প্ল্যান বলছে 10,000 টাকা যদি ইকুইটি থেকে তোলে তাহলে লোন নেবে কত? লোন নেবে কত? 30,000 টাকা। আরে আমার কোম্পানি চালাতে গেলে এই অঙ্কের উদাহরণে কত লাগছে? আমার কোম্পানি চালাতে 40,000 টাকা লাগবে। 40,000 টাকা ছাড়া আমি কোম্পানি চালাতে পারবো না। তাহলে আমি প্রথম কন্ডিশন বলেছিল যে, প্রথম প্ল্যান কি বলেছিল? আমি এই শেয়ার বেচে, ইকুইটি শেয়ার বেচে 30,000 টাকা জোগাড় করেছি আর মার্কেট থেকে লোন নিয়ে 10,000। কন্ডিশন ঘুরিয়ে দিয়েছি। আমি মার্কেট শেয়ার বেচে টাকা পেয়েছি 10,000 আর লোন নিয়ে 30,000। তো বলছে তুমি বলো এখানে কোন প্ল্যান, মানে এটা এইভাবেই তো অঙ্কটা দিয়েছে, তোকে দিয়েছে প্ল্যান দুটো দিয়েছে। কটা দিয়েছে? প্ল্যান দুটো। আর ফিক্স কস্ট কটা বলেছে? দুটো। দুটো, একটা 5 আর একটা 10। তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে তুই করতে পারিস, অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তুই যদি মনে করিস 5,000 টাকা, তুই জানিস অনেকে কি করতে পারে? অনেকে কেমন করবে জানিস? আমি বলছি, অনেকে প্ল্যান 1 এ টিওএল ডিএফএল ডিসিএল বের করবে 5,000 ধরে। কি বললাম? কত বড় অঙ্ক হবে এটা? এটা অনেক বড় অঙ্ক হবে, কিন্তু শর্টকাট করা যায়। 5 মিনিট অঙ্ক নামিয়ে দেওয়া যায়। বলছে এই প্ল্যান 1 এ তুই কি করবি? টিওএল ডিএফএল ডিসিএল বের করবি। প্ল্যান 1 এ টিওএল ডিএফএল আর ডিসিএল বের করবি কত ধরে? ফিক্স কস্ট 5,000 টাকা ধরে। আবার করবি ফিক্স কস্ট কত ধরে? 10,000 ধরে বের করবি টিওএল ডিএফএল ডিসিএল। তাহলে কটা হলো? তিনটে তিনটে 6,000। আবার বের করবি প্ল্যান 2 5,000 ধরে আর প্ল্যান 2 10,000। 4 বার করতে হচ্ছে। তাহলে একটা এর জন্য একটা ছোট্ট একটা ট্রিক্স বলে দিচ্ছি, যেটা খুব তাড়াতাড়ি করতে হয়। তাহলে এরকম ধরনের অঙ্ক আসে, এটা জানতে হবে তুই কতটা সুন্দরভাবে সাজাতে পারবি। দেখ দাগ কাটছি, হ্যাঁ থেকে দেখ দাগ কাটছি। আমার অঙ্কে আমাকে আপনাকে বলার আগে বড় অঙ্ক তো করতে পারে। আমার অঙ্কে সিচুয়েশন কটা ছিল? মন দিয়ে শোন, দাগ কাটবি পরে, আগে শোন সিচুয়েশন কটা ছিল অঙ্কে। কোশ্চেনে বলেছে, আমার মুখে সিচুয়েশন লেখা আছে। দুটো সিচুয়েশন ছিল। সিচুয়েশন মানে ফিক্স কস্টটাকে বলা হয় সিচুয়েশন, ঠিক আছে? মানে 5,000 টাকা ফিক্স কস্ট হলে তোমার টিওএল ডিএফএল ডিসিএল কত হবে? আর 10,000 টাকা ফিক্স কস্ট হলে তোমার টিওএল ডিএফএল ডিসিএল কত হবে? দুটো কন্ডিশন। এখানে আমি দেখ করছি, আগে ভালো করে দেখে নে। এই দেখ, এরকম দাগ কাটবো, এরকম দাগ কাটবো, এই দাগ, ঠিক আছে? এই তাহলে এখানে লিখবো সিচুয়েশন। এ ছিল না 1 ছিল? দেখো সিচুয়েশন 1, আর এখানে লিখবো সিচুয়েশন। এখানে এর আন্ডারে লিখবো প্ল্যান 1, এখানে লিখবো প্ল্যান 2, এখানে লিখবো প্ল্যান 1, এখানে লিখবো প্ল্যান, ঠিক আছে? তোকে যেভাবে প্রথমে বললাম থিওরিটিক্যাল কথা, ওইভাবে তুই করতে পারিস, কিন্তু ওইভাবে করলে প্রচুর সময় লাগে। এটা সবচেয়ে বেশি ভালো, এটা বেশি ইজি, ঠিক আছে? এটা বেশি ইজি, ঠিক আছে? এটা বেশি ইজি।
কিছু নেই, দেখো অঙ্ক এটুকুর মধ্যে শেষ হয়ে গেল। প্রথমে লিখবো সেল। সেল কত বেরিয়েছিল আমাদের, বের করলাম অলরেডি, সেল বের করি 60। সব কটা ঘরে 60 লিখবি, সব কটা ঘরে। থেকে মাইনাস করবো কি ভেরিয়েবল কস্ট, এর থেকে মাইনাস করবো ভেরিয়েবল কস্ট। কত বের করলাম ভেরিয়েবল কস্ট, 60% বলে দিয়েছিল অঙ্ক, বের করিনি, বলে দিয়েছিল অঙ্ক। তো 60 60% করলে কত হবে, 36, সব কটা ঘরে 36 হবে। বাদ দিয়ে কত হচ্ছে, 24,000, 24,000, 24,000, 24,000। এটাকে কি বলা হয়, কন্ট্রিবিউশন। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কি হয়, কন্ট্রিবিউশন, ঠিক আছে। এর থেকে মাইনাস করবো কি ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কত বলেছিল, একটা 5,000, একটা 10,000। 5,000 কোথায় বলেছিল, 1 এ 5,000, 2 এ 10,000, তাহলে 1, এই যে 1, 1 এ 5,000, 5,000, 2 এ 10,000, 10,000। তাহলে 24 থেকে 5 বাদ দিলে কত হলো, 19,000, 19,000, 14,000, 14,000, ঠিক আছে। তো কন্টিনিউ থেকে ফিক্সড কস্ট বাদ দিলে কি হলো বল, ইবিআইটি। কন্টিনিউ থেকে ফিক্সড কস্ট বাদ দিলে কি হলো, ইবিআইটি, ঠিক আছে। এবার ইবিআইটি থেকে আমরা কি বাদ দিই বল, ইন্টারেস্ট অন লোন বাদ দেবো, কি ইন্টারেস্ট অন লোন। দেখ অঙ্কের লোন বলে দিয়েছিল, দেখ তুই লোন নিয়েছিলি কত টাকা, 10,000 টাকা, 30,000 টাকা, তাই তো। 1 এ লোন ছিল 10,000 টাকা, তা 10,000 টাকার উপর ইন্টারেস্ট দিতে হবে কত, 10%। তা 10% কাকে ইন্টারেস্ট দিবে, 10% যে ইন্টারেস্ট হবে কোন ঘরে বসবে, আরে বল না, এখানে প্ল্যান ওয়ান এ 1,000 টাকা ইন্টারেস্ট বসবে। এই যে প্ল্যান ওয়ান ছিল, প্ল্যান ওয়ানে 1,000, আবার প্ল্যান ওয়ান কোথায়, এই যে প্ল্যান ওয়ান, এই দেখ প্ল্যান ওয়ান 1,000, ঠিক আছে তো। প্ল্যান ওয়ানে 1,000 টাকা বসবে, আর প্ল্যান টু এ লোন নেওয়ার জন্য 30,000 টাকা। তা 30,000 টাকা, 30,000 10% কত হয়, 3,000 টাকা। তা প্ল্যান টু তে বসবে 3,000, এখানে বসবে 3,000। 19 থেকে 1 বাদ দিলে হয়ে গেল 18,000, এখানে হলো 16,000, এখানে 13,000, আর এখানে 11,000, ঠিক আছে। ক্লিয়ার হয়ে গেল না, 18, 16, 13, 11, এটা কি হলো, ইবিআইডি থেকে ইন্টারেস্ট বাদ দিলে হলো ইবিটি। আর কিছু বলেছিল, ট্যাক্স বলেছিল, তাহলে এখানে অঙ্ক শেষ হয়ে গেল। এবার তো তুই পারবি, এবার তো আর কিছু নেই, ডিওএল ডিএফএল ডিসিএল করে ফেল। ডিওএল বের করার ফর্মুলা কন্ট্রিবিউশন বাই এবিট, কত হচ্ছে 24,000 বাই 19,000, এটাও 24,000 বাই 19,000, এটা 24,000 বাই 14,000, এটাও 24,000 বাই 14,000। 1.26 হচ্ছে এটা, এটা হচ্ছে 1.26। 1.71, 1.7, দেখ অ্যান্সার মিলছে, দেখ অ্যান্সার মিলছে, দেখ প্রত্যেকে দেখ, দেখ অ্যান্সার মিলছে, দেখছিস তো। এবার ডিএফএল ফর্মুলা কি, ইবিআইটি বাই ইবিটি। ইবিআইটি কত ছিল, 19,000 বাই 18,000, লেখ। তারপরটা 19,000 বাই 16,000, 14,000 বাই 13,000, 14,000 বাই 11,000। তাহলে কত হচ্ছে 1.06,
1.19 কত হচ্ছে 08 1.27 এটা অ্যান্সার গুলো বেরিয়ে ম্যাচ করে এসিএল ফর্মুলা কি ডিওএন ইনটু ডিএফএল গুণ করে দুটো 1.26 ইনটু 1.06 কত হচ্ছে 1.3356 তারপর 1.26 ইনটু 1.19 কত হচ্ছে 1.4994 তারপর 1.71 ইনটু 1.08 কত হচ্ছে 1.8468 1.71 ইনটু 1.27 কত হচ্ছে 2.1717 ঠিক আছে সবকটা করে দিলাম ডিওএল ডিএফএল ডিসিএল বুঝতে পুরো
এই যে এই অঙ্কটা তোমরা প্রত্যেকে বাড়িতে করবে, 32-এর অঙ্কটা। 32 এখন যে অঙ্কটা করালাম সেটা যে বুঝে গেছে সে 32 করে ফেলবে। যে বুঝে গেছে সে 32 করে ফেলবে, কিছু নেই অঙ্কটার মধ্যে। 32-এর অঙ্কটা দেখ, আমি পড়ে দিচ্ছি জাস্ট একটু। ইনস্টল ক্যাপাসিটি বলে 2000 ইউনিট, আর অ্যাকচুয়াল প্রোডাকশন 50%, মানে কত ইউনিট? 1000। কোম্পানি প্রোডাকশন করতে পারে 2000, প্রোডাকশন করছে 50%, মানে 1000 ইউনিট। সেলিং প্রাইস 20 টাকা বলে দিয়েছে, ভেরিয়েবল 10 টাকা বলে, কন্ট্রিবিউশন বেরিয়ে গেল। ফিক্সড কস্ট বলে সিচুয়েশন 1, সিচুয়েশন 2, ক্যাপিটাল স্ট্রাকচার পুরো আগের মতন অঙ্ক তুলে দিয়েছি, অঙ্কটা বাড়িতে করে ফেলবি। হোমওয়ার্ক দিয়ে দিলাম এটা। হ্যাঁ, তা তো দেবে। হোমওয়ার্ক দিয়ে দিলাম অঙ্কটা। সেকেন্ড অঙ্কটাও সেম অঙ্ক। আগেরটা দুটো প্ল্যান ছিল, এখানে 3টে প্ল্যান আছে, ঠিক আছে? এটাও হোমওয়ার্ক দিয়ে দিলাম। অঙ্কটা 2006 সালে এসেছিল, এটাও হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর 34 এর অঙ্কটা পারা যাবে, দেখ কি বলেছে। আউটপুট বলে দিয়েছে, আউটপুট গুলো বলে দিয়েছে, এটা 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 দেখ, আউটপুট বলে দিয়েছে, দেখিস আউটপুট বলে দিয়েছে, ঠিক আছে? ফিক্সড কস্ট বলে দিয়েছে, ঠিক আছে? ভেরিয়েবল কস্ট কত করে? 1 টাকা, 7.5 টাকা, 10 পয়সা, এটাও বলে দিয়েছে। কি বুঝতে পারছিস না? সহজে দিয়েছে। ইন্টারেস্ট বলে দিয়েছে, সেলিং প্রাইস বলে দিয়েছে, ইজি হয়ে গেল, ডিএল তো এটাও হোমওয়ার্ক দিয়ে দিলাম, ইজিলি হয়ে গেল অঙ্কটা। তারপরের অঙ্কটা দেখ 35। এখন যে অঙ্কটা করালাম এই ধরনের অঙ্ক, এটাও হোমওয়ার্ক নিয়ে নে, এটাও হোমওয়ার্ক নিয়ে নে। ঠিক আছে, চলে এবার 36 করাবো। এবার আমরা 36 এর অঙ্কটা করাবো, ঠিক আছে? কি বলেছে? দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ আ কোম্পানি। ব্যালেন্স শিট দিয়ে দেখ, একটা ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, এখানে একটা ব্যালেন্স শিট দিয়ে দেখতে পাচ্ছিস, ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। চলে খুব সুন্দর অঙ্ক, ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। বলছে দ্য কোম্পানির টোটাল অ্যাসেটস টার্নওভার রেশিও 3। কোম্পানির অ্যাসেট টার্নওভার রেশিও কত বলেছে? 3 বলেছে। অ্যাসেট টার্নওভার রেশিও কত বলেছে? 3। চল আর পড়বো না, আর পড়বো না অঙ্ক, এবার চলে অঙ্কে চলে আয়। লেখ অ্যাসেট টার্নওভার রেশিও বলেছে, লেখ অ্যাসেট টার্নওভার রেশিও কত বলে? 3। এই মাত্র করলাম অ্যাসেট টার্নওভার রেশিও। লাস্ট অঙ্কটা ফর্মুলা কি ছিল? সেল বাই অ্যাসেটস, সেলস বাই অ্যাসেটস ইকুয়াল টু 3। এবার কি বলছে দেখ অঙ্কটায়, এই অঙ্কটায় কি বলেছে, এই অঙ্কটায় কি বলেছে দেখ, সেল বাই অ্যাসেটস ইকুয়াল টু 3। অ্যাসেট কত দেখ, অ্যাসেট দেখ, এই অ্যাসেট সাইডে টোটাল যোগফল কত? 2 লাখ টাকা না? তো লিখে দে, তাহলে তো সেল বেরিয়ে গেল। তাহলে কি লিখবো? সেলস বাই 2 লাখ ইকুয়াল টু 3। তাহলে সেলস কত হবে? 6 লাখ। এবার কি বলেছে চ, বলেছে অঙ্কে ফিক্সড অপারেটিং কস্ট, মানে ফিক্সড কস্ট 1 লাখ টাকা, ভেরিয়েবল কস্ট 40%, ইনকাম ট্যাক্স 50%। নরমাল অঙ্ক, একদম নরমাল অঙ্ক দিয়েছে। চ নরমাল অঙ্ক কর, করে ডিউএল ডিএফএল ডিসিএল বের করে। সেলস কত টাকা? 6 লাখ টাকা। ভেরিয়েবল কস্ট কত বলেছে বল? ভেরিয়েবল কস্ট অঙ্কে ভেরিয়েবল কস্ট কত বলেছে? হ্যাঁ নাই তো, ভেরিয়েবল কস্ট বলেছে 40%, ঠিকই তো বলেছিস, ভেরিয়েবল কস্ট 40% বলেছে। তাহলে 6 লাখের 40% 2,40,000, বাদ দিয়ে হবে 3,60,000। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কি হয়? কন্ট্রিবিউশন। এই কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দেবো, ফিক্সড কস্ট কত বলেছিল ওকে? ফিক্সড কস্ট কত বলেছিল ওকে? 1 লাখ টাকা। 3,60,000 থেকে 1 লাখ বাদ দিলে কত হয়? 2,60,000। তো কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে কি হবে? ইবিআই। ঠিক আছে?
ঠিক আছে? তো সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলাম, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিয়ে হলো ইবিআইটি। এবার ইবিআইটি থেকে কি বাদ দেবো? ইন্টারেস্ট অন লোন। কি বাদ দেবো? ইন্টারেস্ট অন লোন। দেখি ইন্টারেস্ট অন লোন কত নিয়েছি? তুই লোন নিয়েছিলি কত টাকা? দেখ কোশ্চেন থেকে দেখা, লোন কত নিয়েছিলি? এই দেখ, লং টার্ম লোন ৮০,০০০ টাকা লোন নিয়েছিলি, 10% সুদ দিতে হবে। ৮০,০০০ 10% কত হয়? ৮,০০০ টাকা। ৮,০০০ টাকা ইন্টারেস্ট কত হলো? 2,52,000। এটাকে কি বলে? ইবিটি। এটাকে বলে ইবিটি, মানে আর্নিং বিফোর ট্যাক্স। এর থেকে ট্যাক্স বাদ দে। ট্যাক্স কত পার্সেন্ট ছিল? ওকে, ট্যাক্স ট্যাক্স ছিল 50%। 2,52,000 50% করলে কত হবে? 1,26,000। দেখতো, বাদ দিয়ে হলো 1,26,000। এটা হলো প্যাট। যার নাম প্যাট তার নামে ইএটি, বহুবার বলেছে। যার নাম প্যাট তার নামে ইএটি। আর্নিং আফটার ট্যাক্স লেখে তো কেউ প্রফিট আফটার ট্যাক্স লেখে। হয়ে গেল। এর থেকে আমরা বাদ দেবো প্রেফারেন্স ডিভিডেন্ড। অঙ্কে দেখ প্রেফারেন্স শেয়ার ছিল? অঙ্কে কি প্রেফারেন্স শেয়ার ছিল? না স্যার, অঙ্কে প্রেফারেন্স শেয়ার ছিল না, প্রেফারেন্স ডিভিডেন্ড হবে না। প্রেফারেন্স ডিভিডেন্ড হবে না, এখানেই শেষ। এবার লেখ ইপিএস। ইপিএস বের করার ফর্মুলা কি? ইকুইটি আর্নিংস divided by number of equity shares. ইকুইটি আর্নিংস ডিভাইড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ারস। ইকুইটি আর্নিংস কোনটা? এখানে ইকুইটি আর্নিংস এটাই কিন্তু, দেখ এটাই কিন্তু ইকুইটি আর্নিং। 1,26,000 ডিভাইড বাই কি করবো? নাম্বার অফ ইকুইটি শেয়ার। দেখ অঙ্কে কতগুলো শেয়ার ছিল? স্যার 60,000 টাকা ছিল। টাকা ছিল 60,000, একটা শেয়ার দাম 10 টাকা করে, হলো 6,000 শেয়ার। তাহলে লেখ 1,26,000 বাই 6,000 কত? 21। তাহলে ইপিএস বেরোলো কত? 21 টাকা। ইপিএস বেরোলো 21 টাকা। ঠিক আছে, এবার চলে আয় টিওএল। টিওএল বের করার ফর্মুলা কি? কন্ট্রিবিউশন বাই এবিট। কন্ট্রিবিউশন কত ছিল ওকে? 3,60,000 বাই 2,60,000। লেখ 3,60,000 বাই 2,60,000। 1.38 টিওএল। ঠিক আছে, এবার লেখ ডিএফএল। কি হবে? ইবিআইটি বাই ইবিটি। 2,60,000 ডিভাইড বাই ইবিটি কত ছিল ওকে? 2,52,000। 1.03 লাস্ট। ডিসিএল ডিওএল ইন্টু ডিএফএল। 1.42। কত? হ্যাঁ 1.42। এত ক্লিয়ার হয়েছে? এবার কি বের করতে বলেছে? দেখ আমাকে বের করতে বলেছিল প্রথমে ক্যালকুলেট ফর দা কোম্পানিজ অল দা 3 টাইপস অফ লিভারেজ। 3 ধরনের লিভারেজ বের করতে বলেছে, করে দিয়েছি, ডিওএল ডিএফএল ডিসিএল। এবার কি করতে বলেছে? এবার বলেছে ডিটারমাইন দা লাইকলি লেভেল অফ ইবিআইটি ইফ ইপিএস 1 টাকা। ভালো কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে শোন। বলছে ইপিএস যদি 1 টাকা হয় তাহলে ইবিআইটি কত হবে? নাম্বার 1। নাম্বার 2, ইপিএস যদি 3 টাকা হয় তাহলে ইবিআইটি কত হবে? আর বলেছে ইপিএস যদি 0 হয় তাহলে ইবিআইটি কত? তিনটে আলাদা অ্যান্সার। ভালো, লেখ ওই নিচে লেখ অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন অ্যান্সার লেখ। when EPS is rupees, when EPS is rupees 1, rupees তো হবে না, রুপি হবে।
বলছে ইপিএস যখন 1 টাকা তখন ইবিআইটি ওরা কোশ্চেনে বলেছে ইপিএস যদি তোমার 1 টাকা হয়, এই কোম্পানির কথা, এই সিচুয়েশনের কথা, এই অঙ্কে বলছে ইপিএস যদি 1 টাকা হয় তাহলে ইবিআইটি কত হবে। একটা ফর্মুলা আমরা লিখেছিলাম ইপিএস এর প্রথম দিন ফর্মুলা লিখেছিলাম প্রথম দিন, এবং ফর্মুলা কোনো মুখস্থ করায়নি, কি করে ফর্মুলা ডিরাইভ করেছে সেই ফর্মুলার ডিটেলসে বুঝিয়েছিলাম। আমি বলেছিলাম পরে কাজে লাগবে। এটা লিখে দিচ্ছি, ইপিএস ইকুয়াল টু ইবিআইটি মাইনাস আই, ঠিক আছে, লিখেছিলাম তো। তারপর কি ইনটু দিয়ে ব্র্যাকেটে লিখেছিলাম 1 মাইনাস টি মাইনাস পিডি ডিভাইড বাই এল, লিখেছিলাম না? এই ফর্মুলার কাজে পুট করে দেয়। তো পুট করতে গেলে কি বেরোচ্ছে, ইপিএস 1 টাকা বলে ইপিএস এ লিখলাম 1, ইবিআইটি বের করতে হবে তাই এখানে লিখবো ইবিআইটি মাইনাস আই। ইন্টারেস্ট কত ছিল বল? 8,000 টাকা। ইন্টারেস্ট ছিল 8,000 টাকা। 1 মাইনাস টি মানে 1 মাইনাস টি কত ছিল? ট্যাক্স কত ছিল? ট্যাক্স 0.5, এখানে লিখবো 0.5। প্রেফারেন্স শেয়ার ছিল না তাই 0 লিখ। আর অঙ্কে কতগুলো শেয়ার ছিল? 6,000। দেখে নি তারা, হ্যাঁ 6,000 শেয়ার ছিল। শেষ, ভ্যালু পুট কর, ইবিআইটি বেরিয়ে গেছে 6,000 ইকুয়াল ইবিআইটি মাইনাস 8,000 ইন্টু 0.5, ঠিক আছে? ঠিক আছে, এত ঠিক আছে তো। এবার কি করতে, ছোটবেলায় নর্মাল নর্মাল ক্যালকুলেশন দেখ, এইটার সাথে 0.5 কি আছে, মাল্টিপ্লাই আছে, সাইড চেঞ্জ করলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 6,000 ডিভাইড বাই 0.5 ইকুয়াল টু ইবিআইটি মাইনাস 8,000। পরের লাইনে 6,000 কে 0.5 দিয়ে ভাগ করলে কি হয়, 12,000 হয়। 12,000 ঠিক এক্স্যাক্টলি 12,000 হয়, আর মাইনাস 8টা সাইড চেঞ্জ করলে প্লাস আর, তাহলে ইবিআইটি কত হবে, 20,000। নেক্সট করব। এবার বলছে ইপিএস 3 টাকা হলে ইবিআইটি কত, ইপিএস 3 টাকা হতো, ইপিএস 3 টাকা হতো, তাহলে when EPS is rupees 3, then EBIT কত? এই একই ফর্মুলা লিখবো, EPS ইকুয়াল টু লম্বা দাগ দেবো ইবিআইটি মাইনাস আই ব্র্যাকেটে 1 মাইনাস টি মাইনাস পিডি, ঠিক আছে, ডিভাইড বাই এল। বুঝে গেছিস? ফর্মুলা একই কি রে রিতেশ? ফর্মুলা পুরো সেম না? সেম, জাস্ট একটু করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। ইপিএস এর জায়গায় 3 লিখবো, নাম্বার অফ শেয়ার লিখবো 6,000। ইবিআইটি তে লিখবি না, কেন ইবিআইটি বের করতে হবে তোকে। তাহলে ইবিআইটি কত, এটা বের করবো, বলে ইবিআইটি মাইনাস আই। ইন্টারেস্ট কত ছিল এখানে? ইন্টারেস্ট সেমই ছিল 8,000 টাকা। 1 মাইনাস টি, টি কত 50% মানে 0.5, পিডি 0। 6,000 এর সঙ্গে 3 গুণ করলে 18,000 হচ্ছে, ইকুয়াল টু ইবিআইটি মাইনাস 8,000 আমি 1 থেকে 0.5 বাদ দিলে 0.5 হয়। এবার দেখ 18,000 এখানে গুণ 0.5 ছিল, এই সাইড চেঞ্জ করলে ভাগ 0.5 হয়ে যাবে। আচ্ছা, আর একটা এখানে মাইনাস 8 ছিল, সাইড চেঞ্জ করলে প্লাস 8 হয়ে যাচ্ছে। না, এই গন্ডগোল, স্টেপ করলে আপনারা 8,000 হবে না, 4,000 হবে।
যাক আমি এখানে করছি। না ঠিকই তো আছে, হ্যাঁ ঠিকই আছে। 0.5 টা সাইড চেঞ্জ করে ভাগ হয়ে গেল, আর এখানে হচ্ছে ইবিআইটি মাইনাস 8,000। ঠিকই আছে। 18 কে 0.5 দিয়ে ভাগ করে কত? 36,000। মাইনাস 8টা এদিকে আসলে প্লাস 8, তাহলে ইবিআইটি কত? 44,000। দেখো অঙ্ক কি অ্যান্সার দিয়েছে? হ্যাঁ, বেরিয়ে যেত। ইবিআইটি 44,000 বেরিয়ে গেল। লাস্ট কোশ্চেন কি বলেছে? ইপিএস যদি 0 হয় তাহলে এরকম ধরনের অঙ্ক একটা দেখিয়ে দিলাম, এরকম যদি কোশ্চেন দেয় ইপিএস 0 হলে ইবিআইটি কত হবে? আমার একটা when EPS is 0, then EPS 0 হলে ইবিআইটি কত হবে? তাহলে ফর্মুলা লিখ ইপিএস equal to EBIT minus I ব্র্যাকেটে 1 minus T minus PD divided by A। EPS 0 বলেছে, এখানে লিখবো EBIT minus I। ইন্টারেস্ট কত ছিল ওকে? 8,000 ছিল ইন্টারেস্ট। 1 minus T মানে 1 minus 0.5। পিডি তো ছিল না ওকে, আর নাম্বার অফ শেয়ার কত ছিল? 6,000। এবার দেখ 6,000 সঙ্গে 0 গুণ করলে কত হয়? 0ই হয়, তাই তো? কোনো কিছু সঙ্গে 0 গুণ করলে 0ই হয়, তাহলে এখানে লিখবো 0। আর এখানে কি লিখবো? 0.5 ইবিআইটি মাইনাস 4,000। ইবিআইটি ইকুয়াল টু 4,000 বাই 0.5 কত? 8,000। ऐसा कौन दीजिए? 8,000 8,000 just मिलेगा ना? আচ্ছা অঙ্কটা বুঝতে পারলি তো? থেকে দেখ অঙ্কটা কি বুঝতে পারলি? এই অঙ্কটা বুঝতে পারলি তো? হুম হুম, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো আটটা অঙ্ক করে দিই, 37 অঙ্কটা করে দিই। এটা 2015 এসেছিল, ইজি অঙ্ক ছিল, ইজি অঙ্ক ছিল। চল দেখতে পাচ্ছি এরকম অঙ্ক আমাদের অনার্স লেভেলে এই সমস্ত অঙ্কই আসে অনার্সে, ঠিক আছে তো? দেখ এই অঙ্কটা দেখ, ভালো অঙ্ক। 37 কি বলেছে? ইফ দ্য কম্বাইন্ড লিভারেজ অ্যান্ড অপারেটিং লিভারেজ, ঠিক আছে, অফ আ কোম্পানি 2.5 and 1.25, ব্যাস আগে এইটুকু পড়ে অঙ্ক করো। কম্বাইন্ড লিভারেজ মানে ডিসিএল বলে দিয়েছে, কত বললাম? ডিসিএল কত বলেছে? ডিসিএল বলে দিয়েছে 2.5। ঠিক আছে, ডিসিএল বের করার ফর্মুলা কি জানি আমরা? ডিওএল ইনটু ডিএফএল, তাই তো? এই দুটো গুণ করলে ডিসিএল বেরোয়। আর অঙ্কে কার ভ্যালু বলে দিয়েছে? দেখ অঙ্কে, অঙ্কে বলে দিয়েছে কি অপারেটিং লিমিট ডিওএল বলে দিয়েছে কত? 1.25। এটা বলেছে 1.25 ইনটু ডিএফএল ইকুয়াল 2.5। তাহলে ডিএফএল কত? 2.5 ডিভাইড বাই 1.25, 2 হচ্ছে দেখো। 2.5 ডিভাইড বাই 1.25 কত? 2 হচ্ছে, হ্যাঁ বললাম 2। ডিএফএল কত বেরিয়ে গেল? 2। ঠিক আছে, এতদিন ক্লিয়ার? দেখ আমি কিন্তু পুরো অঙ্ক পড়িনি, প্রথম লাইন পড়ে যেটুকু বুঝতে পারলাম করে দিলাম। বলছে ফাইন্ড দা ফিনান্সিয়াল লিভারেজ, ফিনান্সিয়াল লিভারেজ বের করে দিল।
বের করতে হবে তোকে পিভি রেশিও। তো এখানে লিখে রাখ পিভি রেশিওর ফর্মুলা লিখ। কিছুক্ষণ আগেই বললাম, আজ মানে প্রথম অঙ্ক করালাম। পিভি রেশিওর ফর্মুলা কি? কন্ট্রিবিউশন বাই সেলস ইনটু 100। নেক্সট কি বলেছে? বলছে given that the equity dividend per share is rupees 10, বলছে equity dividend per share is rupees 10, ঠিক আছে। ইন্টারেস্ট পেবেল 2 lakhs, ইন্টারেস্ট পেবেল বলেছে 2 lakhs। দুই তো স্যার, কি? ওই যে ডিভিডেন্ড বা শেয়ার হ্যাঁ তাই তো বললাম, 2 বললাম তো। না 2 বলেছে, 2 বলেছে। given that the equity dividend per share is rupees 2, ঠিক আছে তো, মানে ডিভিডেন্ড পার শেয়ার আমাকে 2 টাকা বলে দিয়েছে। তো আমরা লিভারেজ করতে গিয়ে ডিভিডেন্ড পার শেয়ার ফাংশন খুব একটা পাইনি, এটা দেখবো পরে, দেখবো কিছু লাগবে। ইন্টারেস্ট বলেছে 2 লাখ টাকা, টোটাল ফিক্সড কস্ট 1 লাখ টাকা, সেল বলে দিয়েছে কত, 20 লাখ টাকা। দেখি ফরম্যাটটা সাজিয়ে, ইনকাম স্টেটমেন্ট ফরম্যাট সাজিয়ে। আমি জানি ফরম্যাট সাজিয়ে কিছু হবে না, আবার সাজাচ্ছি। যা যা পেয়েছি লিখি। সেল কত, 20 লাখ টাকা, তার থেকে মাইনাস করো ভেরিয়েবল কস্ট। লেখ ভেরিয়েবল কস্ট কত বলেছে অঙ্কে? ভেরিয়েবল কস্ট কি অঙ্কে বলেছিল? স্যার বলেনি, ভেরিয়েবল কস্ট বলেনি অঙ্কে। বাদ দিয়ে কি হয়, কন্ট্রিবিউশন। এর থেকে মাইনাস করো ফিক্স কস্ট কত, 4 লাখ। বাদ দিলে কি হয়, ইবিআইটি। এর থেকে মাইনাস করবো কি, ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোন কত বলেছে অঙ্কে, 2 লাখ টাকা। যেটা বেরোলো তাকে কি বলে, ইবিটি। আর কিছু করা যাচ্ছে না। দেখ ওরা তোকে যা যা ইনফরমেশন দিয়ে যুক্ত করা গেল, কিরে বুঝতে পারলি তো? এবার দেখ, আমরা আগের দিন একটা অঙ্ক করেছিলাম, কেন করা যাচ্ছে না? আমার এখানে আননোন আছে ভেরিয়েবল কস্ট, আননোন আছে ফিক্সড কস্ট, আর আননোন আছে ইবিআইটি, আননোন আছে ইবিটি। আমি করতে পারছি না। দেখ একটা ফর্মুলা এখানে কি কাজ করা যাবে, এটাই মাথা খারাপ হবে। এটাই টিএফএল বের করার একটা ফর্মুলা কি ছিল, ইবিআইটি বাই ইবিআইটি মাইনাস আই। টিএফএল বের করার ফর্মুলা কি ছিল, ইবিআইটি বাই ইবিটি। ইবিআইটি বাই ইবিটি, ইবিটি বের করার ফর্মুলা কি, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি হয়। না হলে দেখে নে না, এই দেখ না, চোখের সামনে আছে, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি হয়েছে। টিএফএল কত বের করলাম না, 2। এটাই তোকে মাথা থেকে বের করতে হবে, কেননা এখানে যে ইনফরমেশন গুলো গ্যাপ পড়ে গেছে, তাহলে গ্যাপ কি করে, গ্যাপটা বের করবো কি করে? ওই ডিওএল ডিএফএল ডিসিএল তিনটের মধ্যে থেকে কিছু থেকে বের করতে হবে। তাই স্যার আপনি ডিওএল লিখুন না, ডিওএল লিখতে পারতেন তো। ডিওএল ফর্মুলা কি, কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। তো কন্ট্রিবিউশন জানিস কি না স্যার, ইবিআইটি জানিস, তাহলে হবে না। টিএফএল এর ফর্মুলা কি স্যার, ইবিআইটি বাই ইবিটি, ইবিআইটি বাই ইবিআইটি মাইনাস আই। তাহলে তুই ভাব না, এখানে টিএফএল এর ভ্যালু জানি, আর ইবিআইটি বাই ইবিআইটি মাইনাস আই, আই এর ভ্যালু জানি, তাহলে ইবিআইটি বেরিয়ে গেল না? আগের দিন করেছিলাম এরকম লেখ ইবিআইটি বাই ইবিআইটি মাইনাস আই। ইন্টারেস্ট কত দিল ওকে, 2 লাখ টাকা। তাহলে কি হচ্ছে, 2 ইবিআইটি, লেখ 2 ইবিআইটি মাইনাস 12 লাখ ইকুয়াল টু ইবিআইটি। তাহলে 2 ইবিআইটি থেকে ইবিআইটি বাদ দিলে কত হয়, শুধু ইবিআইটি। তাহলে ইবিআইটি কত বেরিয়ে গেল আমার, 12 লাখ টাকা, হয় কিনা? কি রে, ইবিআইটি 12 লাখ বেরিয়ে গেল তো, বুঝেছিস? প্রত্যেকে করে নে। আর একটু অ্যান্সার দেখ, ইবিআইটি বলে দিয়েছিল ওকে, দেখ তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বলেনি তো, ঠিক আছে। ইবিআইটি 12 লাখ টাকা, তাহলে ইবিআইটি 12 লাখ হয়, তাহলে এখানে লিখবো ইবিআইটি 12 লাখ। 12 লাখ থেকে 2 লাখ বাদ দিলে কত হলো, 10 লাখ। ঠিক আছে, ইবিআইটি 12 লাখ, 2 লাখ টাকা ইন্টারেস্ট, ইবিটি হলো 10 লাখ টাকা।
তাহলে দেখ এখান থেকে কন্ট্রিবিউশন বেরিয়েছে না, ব্যাক ক্যালকুলেশন 12 আর 4 যোগ করে 16 লাখ। তাহলে এটা কত হচ্ছে 8 লাখ, সরি 8 লাখ কেন হবে 4 লাখ। নিচ থেকে উপরে উঠলাম, পর নিচ থেকে উপরে উঠতে হয়, নিচ থেকে উপরে তো ব্যাক ক্যালকুলেশন করে উঠলাম। দেখে দেখে ভুল অ্যামাউন্ট বলেছে গেল। আমি যে জিজ্ঞাসা করলাম ফিক্স কস্ট কত টাকা ছিল, তাহলে দেখে দেখে ভুল অ্যামাউন্ট বললে অঙ্ক ভুল হয়ে যায় না। ফিক্স কস্ট 1 লাখ টাকা ছিল, ঠিকঠাক বলবি তো? তাহলে 16 জায়গায় হবে 13 লাখ। তাহলে এটা কত হচ্ছে 7 লাখ। এবার আমাকে পিবি রেশিও বের করতে বলেছিল, পিবি রেশিও বের কখনোই কন্ট্রিবিউশন বাই সেলস ইনটু 100। তাহলে কন্ট্রিবিউশন ছিল 13 লাখ টাকা বাই 20 লাখ টাকা ইনটু 100 কত হচ্ছে 13 বাই 20 ইনটু 100, 65%। একটু কি অ্যান্সার বলেছিল বইতে দেখি যে কোশ্চেন? দেখছি কোথায় কি হলো, গন্ডগোলটা কোথায় হয়েছে। এই দেখ ভুল হয়েছে এখানে, এই যে ভুলটা কোথায় হয়েছে দেখ, এখানে এই যে 2 ছিল 2, এই যে 2 এর সাথে 2 লাখ গুণ করলে 4 লাখ হয়, এখানেই মিস্টেক হয়েছে। আমি আরেকবার করে দিচ্ছি। কি হলো 2 ইবিআইটি মাইনাস 4 লাখ ইকুয়াল টু ইবিআইটি। তো 2 ইবিআইটি থেকে ইবিআইটি বাদ দিলে কত হয়, একটা ইবিআইটি, ব্যাস মিলে গেছে। ইবিআইটি হবে 4 লাখ টাকা, এইটাই মিস্টেক হলো, ইবিআইটি 4 লাখ। তাহলে ইবিআইটি 4 লাখ টাকা, এখানে হলো 4 লাখ টাকা। আর ইন্টারেস্ট বলে দিল 2 লাখ টাকা, ইন্টারেস্ট বলে 2 লাখ টাকা, তাহলে ইবিটি কত হলো 2 লাখ টাকা। আচ্ছা, ফিক্স কস্ট 1 লাখ টাকা, তাহলে এটা কত হচ্ছে 5 লাখ টাকা, মিলে গেছে। তাহলে এটা কত হচ্ছে 15 লাখ। তাহলে কত হচ্ছে, ফর্মুলা হচ্ছে কন্ট্রিবিউশন বাই সেল। কন্ট্রিবিউশন কত ছিল 5 লাখ টাকা, সেল 20 লাখ টাকা। এখানটায় তো ভুল একদম বাজেভাবে ভুল হয়েছিল দেখি। ঠিক আছে তো, তাহলে হয়ে গেল অঙ্কটা। আবার রাতের যে ব্যাচটা আছে তখন 38 থেকে হবে, তখন রাতের বেলা যে ব্যাচটা আছে সেখানে 38 থেকে হবে, হয়ে যাবে।
কালকের মধ্যে হয়তো চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, হয়ে গেল অঙ্কগুলো।